আজকে এই সংসদে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, আমরা সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি। তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই সংসদটি আমাদের প্রজন্মের জন্য, আসলে আমরা আজকে যা কাজ করছি না কেন সেগুলো হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। আপনারা যে কাজগুলো করছেন, যে দায়িত্বটা নিয়েছেন, এই দায়িত্বের ফলভোগী বা সুবিধাভোগী কিন্তু আমাদের এই প্রজন্ম। মাননীয় স্পিকার, আমরা খুব আশাহত হই যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে, কিন্তু এই সংসদ আবার আগের যেই ভিসিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজনকে বিভিন্ন ট্যাগিংয়ের যেই সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যেই সাইকেল, আমরা সেইখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে। সেইখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত 9টা ঘটনা ঘটেছে, যেখানে মত প্রকাশের জন্য আজকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণীর নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টস কর্মী রয়েছে, যারা হচ্ছে এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা, মায়েরা যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে যখন স্লাট শেম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারী বিরোধিতা হিসাবে আমরা সেটাকে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারী বিরোধিতা করা, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যেই ধরনের প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো থেকে মাননীয় স্পিকার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমি ইউনিভার্সিটি থেকে 2022 সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের সময় গ্যাস্ট্রোম গণরুমের কালচার ছিল। আমাদের সময় একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা সেখানে দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদেরকে পুঁজি করে তাদের ক্ষমতা কাঠামোকে দীর্ঘমেয়াদী করার জন্য সেখানে বাধ্যতামূলক সেখানে রাজনীতি করাতো। আজকে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গ্যাস্ট্রোম গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আবার সেইখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী
গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এই ৩৬ জুলাই এই তরুণ প্রজন্মকে কি দিয়েছে? বক্তব্যের শুরুতে অনেককে স্মরণ করে আমরা ৩৬ জুলাইয়ে, এই জুলাইতে যারা আহত হয়েছে, ১৭ বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই। মাননীয় স্পিকার, তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমরা আজকে এই সংস্কার, আমাদের কাঠামোগত পরিবর্তনের জন্য আজকে আপনাদের এই লড়াইটা ছিল, এই সামগ্রিক হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি 2009, 10, 11, 12, 13, 14 সালে আমি সংসদে বসে কিছুক্ষণ আগে আমি 2009 সাল পরবর্তী থেকে 12 সাল পর্যন্ত যেই সংসদের যে বিতর্কগুলো ছিল, আমি বিতর্কগুলো পড়ার চেষ্টা করছিলাম। মাননীয় স্পিকার, যদি আজকে এটা 2014 সালের সংসদ হতো, আর যে সংস্কার প্রস্তাবগুলো এই পাশ থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিত। আজকে মানবাধিকার কমিশনকে ল্যাপস করে দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে, বারবার করে বলা হচ্ছে আরো শক্তিশালীভাবে হচ্ছে মানবাধিকার কমিশন নাকি উত্থাপন করা হবে। আজকে পুলিশ সংস্কার কমিশন, আজকে অর্ডিন্যান্স সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে আরো পুনর্বিবেচনা সাপেক্ষে সেখানে হচ্ছে এই সংসদ উত্থাপন করা হবে। মাননীয় স্পিকার, যদি সেটাকে সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে, যদি এটা নিয়তটা যদি সহি থাকতো, ওয়েল ইন্টেনশন যদি থাকতো, এই অর্ডিন্যান্সটাকে এখানে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল, বিরোধী দল, এই সরকারি দল এবং বিরোধী দল একটা আপেক্ষিক বিষয়। আপনারা এই পাশে ছিলেন, এখন সময়ের পরিক্রমায় এই পাশে গিয়েছেন, আমরা এই পাশে আছি। যদি জনগণ চায়, আমরা যদি মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সময়ের পরিবর্তনে এই সিট পরিবর্তন হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। এটা আমি আমার নিজেকেও বলবো, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চলে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিংয়ে আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সবকিছুকেই। মাননীয় স্পিকার, আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আবার যদি আমরা বিভাজনের রাজনীতিতে যাই, তাহলে সেখান থেকে বিএনপি বেনিফিটেড হবে না, এনসিপি বেনিফিটেড হবে না, জামাত ইসলামী বেনিফিটেড হবে না, সেখান থেকে বেনিফিটেড হবে আমরা জুলাইতে যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা বেনিফিটেড হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ওকে, লাস্ট মিনিট। সেজন্য আজকে এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। মাননীয় স্পিকার, আমরা এখানে আমরা কনস্ট্রাকটিভ ভাবে পলিসির জায়গা থেকে আমরা আর্গিউ করব, আমরা এগ্রি করব, আমরা ডিসএগ্রি করব, কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার
পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ। বাংলাদেশটাকে বিনির্মাণ করি। ধন্যবাদ মাননীয় সদস্য। নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, সময় একটু বাড়িয়ে দিবেন দয়া করে যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান করুণাময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করছি, এই মহান সংসদে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। সকল প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মমতাময়ী মা, যার মাতৃস্নেহে বড় হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউজের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টাঙ্গাইল 5 এলাকার যে জনগণ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা বেহেশতের প্রলোভনকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটারদের। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। এই সংসদে আইন পাশ হবে, আমরা আইনের পাশ করার জন্যই জনগণ আমাদেরকে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। ওনারা বেআইনে চলতে চায়, কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমি ওই সময় জেলখানায় ছিলাম। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। আমি ম্যাক্সিমাম সময় তাকে আমার বালিশটা দিতাম তাদেরকে শোয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এরপরে যখন বের হই, এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে উনি নাকি ওই টাইমে বাজার করেছেন, আর ছাত্র দলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশ দ্বারা। তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা? এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। এইটা বলে আজকের এই সংসদ ঐক্যবদ্ধতা সংসদ। একটি জিনিস এই সংসদে মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারাই এই সংসদে সংসদ সদস্য হয়েছে। জুলাইয়ের সনদ নিয়ে কথা বলে যে গণভোট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছে। আমরা 51%-এর প্রায় অধিক কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি। কাজে 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে। সেটা স্মরণে রাখতে হবে। কথায় কথায় বলেন যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো আচরণ ঢুকে গেছে। 2 বছর 2 মাসের সরকার, কিন্তু
এটা কিন্তু 5 বছর, মনে হয় যে 5 বছর সরকার আমরা শুরুই করলাম না, তার আগেই যত সব অভিযোগ। এই 2 মাসে কি কি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কথাগুলি কিন্তু একবারও বলেন না। গতকাল একটি সমাবেশের বক্তৃতা শুনলাম আর কি, বিভিন্ন ইস্যুতে তারা কথা বললেন, জাতীয় ইস্যুতে। মাননীয় স্পিকার, এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, 18 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 24-এর সরকার না, আমিডামির সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন কাদেরকে, নিশ্চিহ্ন করে দিবেন কাদেরকে? মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এরপরে বাংলাদেশে 3টা গণঅভ্যুত্থান হয়েছে যদি আমরা ধরি স্বাধীনতার পর। 75-এ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দল বিএনপি। 90-এ একটি গণ আন্দোলন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর 24 আন্দোলন হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আপামর জনতা। সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ততার কথা বলেছেন। যারা আমিডামি নির্বাচন করে, যারা জনগণ থেকে প্রত্যাখ্যিত, তাদের সাথে বিএনপির তুলনা করেন। এই জন্য বললাম মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য চান ভাই ওইখানে রয়েছেন, তিনি বলেছেন ওনাদের সাথে একসাথে জেল খাটলাম, এখন ভাব বুঝতেছি না ঘটনা কি। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না, সংসদে কয় এক কথা, বাইরে যায় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। একটি কথা বলতে চাই, এই 2 মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকলে এই ধরনের সাহস করত না। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, আর বাড়ানো হবে না, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনার এলাকায় আমি নির্বাচন করতে গিয়েছিলাম, উপনির্বাচন, সেই জন্য আপনি 4 মিনিট দিতে পারতেন আমাকে। মানে স্পিকার, 2 মিনিটের মধ্যেই শেষ করব। এই সরকার, আমার এলাকার কথা আমি নাই বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার নির্বাচনের আগে গিয়েছিল। উনি ওই নির্বাচনে আমি দাবি করেছিলাম, উনি বলছে করে দিবে, আমার বিশ্বাস আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, সেই জন্য বললাম না। এলাকার লোকজনও জানে করে দিবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, আন্দোলন করে করে বিএনপি গত 17 বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা 96 সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতা আসার সুবিধা করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। 86-তেও করছেন, 96-ও করছেন, ভুলের রাজনীতিতে আছেন। একটা কথা বলে যাই, এইবার যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের
প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের বিবেককে সামনে রেখে আমরা কাজ করি। এই সংসদে যেভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রথমত এই জিনিসটা বলা দরকার, আজকে আমার এখানে থাকার কথা ছিল না, আমার এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখারও কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, আর সেই কারণে the Almighty in His great wisdom has decided that I stand here in His stead. আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে প্রথমবারের মতো বক্তব্য রাখছি এই সংসদে, কিছুটা তো নার্ভাসনেস আছে। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। ওনাদের কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্য রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি হয়তো ভুলে গেছেন, তবে আপনার সাথে আমার একটা বেশ পুরনো সম্পর্ক আছে। আমার বাবা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করে, সেই প্রস্তাব আপনি নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমেই যেহেতু আমার বাবা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, সেই কারণে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দলে যোগ দিয়ে ওনার সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এখানে দাঁড়ানোর পরে অনেকেই তাদের নিজ নিজ এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেন। আমি আজকে সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7-এর জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছে যে আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা আছে যেটার মাধ্যমে এই এলাকার সব সমস্যার সমাধান আমি খুঁজে পাব। আজকে এখানে দাঁড়িয়েছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি একটা সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমাদের সকল সদস্যদেরকে, যেখানে বারবার করে সংসদে দাঁড়িয়ে ওনার সাথে আলাপ আলোচনা করা যাচ্ছে। ওনাকে এখানে পাচ্ছি আমরা, এবং ওনার সাথে আমাদের যেই মিনিস্টাররা ওনার সাথে কাজ করছেন তাদেরকেও আমরা প্রতিদিন পাচ্ছি। তাদের কাছে আমি অনুরোধ করব, আমার এলাকার যখন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসি, সাহায্য করবেন। 17 বছর ধরে কোনো ধরনের উন্নয়ন হয়নি রাঙ্গুনিয়ায়। আজকে আপনাদের কাছে হাত পেতে ছোট ভাই হিসাবে এসেছি, আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এই সংসদের মধ্যে একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। তবে আমার বিরোধী দলের বন্ধুরা সেটা বিশ্বাস করতে রাজি না। হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে আমি বলে রাখি, আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। আশা করি যারা যারা এখানে নির্যাতিত, যারা এখনো এই গুমের শিকার, যারা এখনো প্রিয়জনকে ফিরে পায়নি, তাদের উপরে ওনারা ভরসা রাখবেন। আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম। প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রী একদিনের মাথায় এই সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা সেই সাহায্য চাই। সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দেওয়া হলো। এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা তাদের সাহায্য কামনা করি, এবং যেহেতু তারা সাহায্য করতে চেয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে অবাক হলাম। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম
যেখানে এই মানবাধিকার নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল। সেখানে আমাকে বলা হলো যে এই মানবাধিকারের যেই অর্ডিন্যান্সটা ছিল সেটা ল্যাপস হয়ে গেছে, কেন হলো? সেখানে জবাব দিয়ে এসেছি যে মানবাধিকারের যেই অর্ডিন্যান্স ল্যাপস হয়েছে সেটা একটা দুর্বল অর্ডিন্যান্স ছিল। শক্তিশালী বিল আকারে আমরা এখানে একটি নতুন বিল প্রস্তাব করব। আশা করি তারা ভরসা রাখবে যে যেই ব্যক্তি 7 মাস টর্চার হয়েছে সেই ব্যক্তি তাদেরকে মিথ্যা কথা বলছে না, অসৎ কথা বলছে না। মাননীয় স্পিকার, আমরা গত 2 মাস ধরে চেষ্টা করেছি এই সংসদে দাঁড়িয়ে তাদের যেই ভরসা আছে সেটা যেন আমাদের পক্ষে নিয়ে আসতে পারি। আশা করছি সামনের মাস যেগুলি যাবে আস্তে আস্তে করে তারা আমাদের উপরে ভরসা রাখা শুরু করবে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় দিচ্ছি, কিন্তু এই 2 মিনিটের মধ্যে আপনি কনক্লুড করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে বারবার করে জিজ্ঞেস করা হয় যে আমরা যে এই সংসদে দাঁড়িয়ে আছি নতুন করে বিল আকারে কেন নতুন বিল আনা হচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমার প্রধানমন্ত্রী আমাদের উপরে ভরসা রেখেছে এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। উনিও জানতে চান আমার ওপিনিয়ন কি। এই জুলাই সনদ যখন সই করা হয়েছিল তখন আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলাম, তবে আমি এখানে দাঁড়িয়েছি রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ রাঙ্গুনিয়া। ওই সনদ সই করার সময় আমাকে কোনো সময় কোনো প্রশ্ন করা হয়নি। আমার প্রধানমন্ত্রী জানতে চায় আমার ওপিনিয়ন কি। এখানে আমরা যেই ধরনেরই আইন পাশ করি না কেন উনি চাচ্ছেন যে আমরা যেন সব ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে আসি এবং আইন পাশ করি। আশা করি এই জিনিসটার উপরেও আমার ভাইরা, আমার বন্ধুরা আমাদের উপরে ভরসা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগ করে দিয়েছেন। অনেক দিন ধরে এখানে বক্তৃতা দেই না বলে আমার এলাকার মানুষরা মনে করেছিল আমার মাইকটা হয়তো নষ্ট। আজকে আমি প্রমাণ করতে পারলাম যে আমার মাইক ঠিক আছে এবং আমার স্পিকার আমাকে সুযোগ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ছিলেন। আমরা আশা করছি সুনামের দিক থেকে আপনি তাকেও অতিক্রম করে যাবেন এক সময়। ধন্যবাদ।